3 মাসের মধ্যে ইলেকশন করা যাবে না, সময় লাগবে। কারণ এত বড় সময়টা কেমন হতে পারে, রিঅ্যারেঞ্জ করতে হবে না, এটা যারা চালাচ্ছেন তারা বলতে পারবে। যেমন আমি আগে বলেছি যে 3 বছরের মধ্যে পারা যাবে না, তবে আমি মনে করি তড়িঘড়ি করার দরকার নেই। আপনি 15 বছর অপেক্ষা করেছেন, এই ছাত্রদের আন্দোলন না হলে আরো 5 বছর অপেক্ষা করতে হয়তো শেষ পর্যন্ত, আর সেখানে আপনি 3 মাসের মধ্যে করে ফেলতে হবে, এটা তো কোনো কথা। কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কাজ ওনারা হাতে নেবেন। এই সরকার তো অনেক রক্তের বিনিময়ে পাওয়া একটা সরকার। আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা করেছেন, এই জাতি সবসময় ওনাদের কাছে ঋণী থাকবে। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে দণ্ডিত করব এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা আমাদের এই অন্তর্বর্তী সরকারের। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে আপনারা ভিডিওর অংশ বিশেষ দেখেই বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই সাথে ক্ষমতা পেয়েই সরাসরি অ্যাকশনে চলে গেলেন ডক্টর ইউনূস। হঠাৎ কেন ডক্টর ইউনূস এমন হুঙ্কার দিয়ে কথা বললেন, সরাসরি কেনই বা অ্যাকশনে চলে গেলেন? সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বিএনপিদের জন্য ভয়াবহ একটি দুঃখের খবর নিয়ে এসেছি। বিএনপির জন্য ভয়াবহ কী খবরটি হতে চলেছে সেই বিষয়টিও আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করি বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন নিউজ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলুন এই ভিডিওতে কি লাইক দিয়ে আমরা মোবাইলের স্ক্রিন থেকে বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। তো থেকে যায় যে সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কাজ ওনারা হাতে নেবেন। এই সরকার তো অনেক রক্তের বিনিময়ে পাওয়া একটা সরকার। আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা করেছেন, এই জাতি সবসময় ওনাদের কাছে ঋণী থাকবে। নতুন যে অন্তর্বর্তীকালীন সরকারটা হলো সেই বিষয়টি আপনার বিশ্লেষণ। দেখুন, এই সরকার তো অনেক রক্তের বিনিময়ে পাওয়া একটা সরকার। আমাদের আশা জায়গা অনেক, এবং আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা করেছেন, এই জাতি সবসময় ওনাদের কাছে ঋণী থাকবেন এতগুলি রক্তের বিনিময়ে যেটা পাওয়া। কিন্তু আমি যারা শপথ নিয়েছেন ওনাদের গ্রহণযোগ্যতা, সামাজিক গ্রহণযোগ্যতা বা নিজ কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতার ব্যাপারে তো কোনো প্রশ্নই আমরা রাখতে পারি না। ওনারা তো সবাই খুব সাকসেসফুল মানুষ। কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কাজ ওনারা হাতে নেবেন, এটা না জানা পর্যন্ত আসলে আনসার করা কঠিন যে ওনাদের কাজটা কেমন হওয়া উচিত বা কী হওয়া উচিত। তো এই জিনিসটা ব্যাপার। আর না, আমাদের তো প্রত্যাশা অনেক যে আমরা তো চাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, মানুষ ভোট দিতে পারবে, যে ভোটটাও 14 বছর দিতে পারে না। বাট এটাও সত্যি যে ভোটের আগে ভোটই একমাত্র গণতন্ত্র কনফার্ম করে না। এটাও সত্যি, ভোটের আগে আরও অনেক কিছু করা দরকার হতে পারে। বাট সেই জিনিসটা কি করবে, কতখানি সময় করবে, সেই ব্যাপারে তো ইউনূস সাহেব এবং ওনার যে ক্যাবিনেট ওনারাই ঠিক করবেন। এটা তো আমরা বলতে পারছি। প্রথম আসলে তাদের কি বিষয় হাত দেওয়া উচিত, প্রথম কোন কাজগুলো আসলে করা? আমি মনে করি তো গণতান্ত্রিক ক্ষেত্রে নির্বাচন কমিশনের ব্যাপারটাই তাদের হাত দেওয়া উচিত। নির্বাচন কমিশন পুনর্গঠন থেকে আরম্ভ করে সে ব্যাপারে কথা বলা উচিত। তারপর আমলাদের যেই ব্যাপারটা সেটা করা উচিত। সবচেয়ে বড় কথা, জাতিকে আমলা পুলিশ বলেন, সবাইকে, ব্যবসায়ী বলেন, একটা কনফিডেন্স আনা উচিত যে তারা ভালোভাবে কাজ করতে পারবে। দুর্নীতির ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট, করা উচিত। আর কিছু আইন আছে যদি ওনারা করতে চায়, যেমন আপনার অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা পাশ করা উচিত, যার কারণে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। তাদেরকে কীভাবে আনবে, এই মানুষগুলি যা মারা গিয়েছে, যাদের হাতে রক্ত লাগা, তাদের বিচারের কাজ কীভাবে হবে, এগুলিও খুব ইম্পর্টেন্ট। তো সব কিছু মিলিয়ে অনেক কিছু। এখন ওনারা কী করবেন, ভবিষ্যতে আমাদের সাথে বসবেন কিনা বা কী কর্ম পরিকল্পনা হবে, সেটা সময় বলে দেবে। এখন দেশ আসলে সময়টা কতদিন থাকবে আমরা বলতে পারি না, আমরা এটাই বলছি। আমরা দেখেছি যে অনেকের সমাজে যারা বিশ্লেষক তারা বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অর্থাৎ সংবিধানের যে মেয়াদ 3 মাস অথবা 6 মাসের মধ্যে, তারা বলছেন একটু বেশি হওয়া দরকার। রাষ্ট্রের সাথে কোনো মেয়াদই নাই, মানে অর্থাৎ তারা যেটা বলছেন যে এটি নির্দিষ্ট একটা দীর্ঘ সময় হওয়া দরকার আর কি। না, এটা নির্ভর করে দীর্ঘ সময়ের ব্যাপার না। প্রশ্নটা হলো ওনারা কাজটা কি। ওনারা তো একটা কাজ হাতে নেবেন যে আমরা এই করবো, তখন বোঝা যাবে যে কোন সময়ের মধ্যে কাজটা করতে পারবেন, কোন সময় পারবেন না। ওই কাজগুলো কি ওনাদের করা উচিত বা ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারের করা উচিত, এটা নির্ভর করে যে কী করবেন। আমার মনে হয় সরকারের উচিত এখন রাজনীতিবিদদের সাথে কথা বলা, বড় রাজনৈতিক দল যাদের স্টেক আছে কথা বলে এরকম একটা পরিকল্পনা, যাতে করে পিপল রিপ্রেজেন্টেশনও থাকে, মানুষের রিপ্রেজেন্টেশনও থাকে। এখন তার সংসদ নেই, তো বড় রাজনৈতিক দল যারা আছে তাদের সাথে কথা বলে অ্যাটলিস্ট মানুষের একটা স্বস্তির জায়গা থাকবে। ঠিক আছে। একটা বিষয় সেটা হচ্ছে দেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব কথা হচ্ছে, কারণ পুলিশ একদমই নেই, লুটপাটের ঘটনা করছে। সেক্ষেত্রে তাদের পুলিশের রিফর্মের দিকে আসলে নজর দেওয়া, পুলিশের কনফিডেন্স ফিরিয়ে আনতে হবে। এই পুলিশ দলীয়করণের কারণে গত 16 বছরে পুলিশ প্রশাসন ভেঙে পড়েছে, অন্যান্য প্রশাসন, কিন্তু পুলিশ আরও অনেক ভালো মানুষ আছেন, অনেক, সবাই তো দলীয়করণ হয় নাই। ওনাদেরকে কনফিডেন্স নিয়ে ফিরিয়ে আনতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 মাসের মধ্যে ইলেকশন করা যাবে না, সময় লাগবে। কারণ এত বড় সময়টা কেমন হতে পারে, রিঅ্যারেঞ্জ করতে হবে না, এটা যারা চালাচ্ছেন তারা বলতে পারবেন। যেমন আমি আগে বলেছি যে 3 বছরের মধ্যে পারা যাবে না, তবে আমি মনে করি তড়িঘড়ি করার দরকার নেই। আপনি 15 বছর অপেক্ষা করেছেন, এই ছাত্রদের আন্দোলন না হলে আরও 5 বছর অপেক্ষা করতে হয়তো শেষ পর্যন্ত,
আর সেখানে আপনি 3 মাসের মধ্যেই করে ফেলতে হবে, এটা তো কোনো কথা না। নতুন আইজি তো অ্যাপিল করেছেন এবং আমি যতদূর জানি আজকে মানে ইউনিফর্ম করেননি, কিন্তু সিভিল ড্রেসে অনেকে অফিসিয়াল ডিউটি করেছে। আমি মনে করি 1-2 দিনের মধ্যে পুলিশের কাজটা অনেকখানি সলভ হয়েছে। এরকম গ্র্যাজুয়ালি তারপর সবই সমাধান করতে পারবে বলে আমি মনে করি। দেখতে হবে যে কত এফিসিয়েন্টলি করতে পারে। আপনারা নির্বাচনের ব্যাপারে আসলে কি ভাবছেন? আমি এখন নির্বাচনের ব্যাপারে ভাবছি, রক্ত এখনও দপদপ করছে, তো এটা একটু স্থিত হোক, তারপরে আমরা কতবারই মানে এটাকে সেটেল করতে পারি। আর একটা হয়েছে কি, গতবারে দেখেন ইলেকশনের সময় ব্যালট বাক্স স্টাফিং করেছে পুলিশরা, এক বিশেষের আছে ভোট। এই পুলিশকে দিয়ে আপনি ভোট করতে পারবেন না, পুরো রিফর্ম করতে হবে। এটা কতক্ষণে পারবে সেটা যারা চালাচ্ছেন তারা। যে গণতন্ত্র হারিয়ে গিয়েছে সেই গণতন্ত্র ফিরে আসবে কিনা কি মনে হয়? এই গণতন্ত্র এতগুলো শর্ত পূরণ করতে পারলে নিশ্চয়ই আসবে, আসবার সম্ভাবনা তো প্রচুর আছে, কিন্তু যোগ্যতার সাথে করতে হবে, দক্ষতার সাথে। কি মনে হয় আপনার কতটুকু আস্থা রাখতে পারছেন এই সরকারের উপরে যারা আজকে গঠন হলো, শপথ আমি নিল? অযথায় একটা কথা বলতে পারি, আমি তো বলেছি ইন্ডিভিজুয়ালি যদি দেখি তাহলে তারা সবাই খুবই যোগ্য মানুষ, কিন্তু কালেকটিভলি পলিটিক্যালি যদি নেই তাহলে কি সেটা দেখতে হবে, তাছাড়া কমেন্ট করলেই এটা হবে না। নতুন করে দুজন ছাত্র এসেছেন, নাহিদ এবং আসিফ, অ্যাপ্রোচটা খুব ভালো। তাদের বিষয়ে বা কতটুকু আশাবাদী? আপনার বয়সও অনেক কম। অ্যাপ্রোচটা ভালো যে নতুনদের নেওয়া হলো। সম্রাট আকবর 8 বছর বয়স, 12 বছর বয়সী হয়েছেন, তো দেশ চালিয়েছে তার সাথে। কাজে বয়স কোনো সমস্যা না, তারা আন্দোলন যত যোগ্যতার সাথে করেছে তারা এটাও পারবে বলে আমি আশা করি। তবে যারা পরিচালনা করবেন সরকারটা, তারা তাদেরকেও যদি ঠিকমতো পরিচালনা করেন তাহলে এটা হবে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে 3 মাসের ভিতরে নির্বাচন করা, এটা কতটুকু যৌক্তিকতা আছে বা আপনি কি মনে করেন? 3 মাসের মধ্যে ইলেকশন করা যাবে না, সময় লাগবে, কারণ এত বড় সময়টা কেমন হতে পারে? রিঅ্যারেঞ্জ করতে হবে না, এটা যারা চালাচ্ছেন তারা বলতে পারবে। যেমন আমি আগে বলেছি যে 3 বছরের মধ্যে পারা যাবে এটা, 3 বছর। কিন্তু এটা আমি আগে বলেছি, আগে বলে আমাদের যখন ঐক্য হয়েছে তখন থেকে আমি এটা বলছি। কিন্তু এখন যখন তারা দায়িত্ব নিয়েছেন তারা তো দেখবে যে কোথায় কি ত্রুটি আছে, কোথায় কি করতে হবে, তারা একটা হিসাব করে বলতে পারবে, কারেক্ট হবে সেটা। আমি বললে হবে না, তারা বললেই সেটা ভালো হয়। তবে আমি মনে করি তড়িঘড়ি করার দরকার নেই। আপনি 15 বছর অপেক্ষা করেছেন, এই ছাত্রদের আন্দোলন না হলে আরও 5 বছর অপেক্ষা করতে হয়তো শেষ পর্যন্ত, আর সেখানে আপনি 3 মাসের মধ্যেই করে ফেলতে হবে, এটা তো কোনো কথা না। আমরা দেখেছি দেশের বিভিন্ন স্থানে মানে সরকার পতন হওয়ার পরে বেশ কিছু লুটতরাজ হয়েছে, লুটপাট হয়েছে, নৈরাজ্য হয়েছে। অনেকে এখানে বিএনপি অতি উৎসাহী নেতাদের দায়ী করছেন, বা অনেক ছাত্রদলের নেতারা বিভিন্ন জায়গায় লুটপাট করেছে, হামলা চলছে। কোনো বক্তব্য আছে কিনা? আপনার কোনো মন্তব্য আছে কিনা? হয় কি, দল যদি আপনি ডিসিপ্লিনের ভিত্তিতে, আদর্শের ভিত্তিতে করে না তোলে, তাহলে দলের নিচের লেভেলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। উপর থেকে একটা বক্তৃতা করলেই যে সেটা সমাধান হয়ে যায় তা হয় না, এবং সেটা হচ্ছে না। এরকম অভিযোগ আমাদের কাছেও আছে। আমরা বিএনপিকে বলেছি বলে সতর্ক দৃষ্টি, তারা আমাদের কাছে বলেছে, আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমরা যে প্রতিশ্রুতির ভিত্তিতে আসলে এই অভ্যুত্থানটি সংগঠিত করেছিলাম, এবং আমরা বলেছিলাম আমরা কিন্তু শুধু স্বৈরাচারের পতন নয়, শুধু ব্যক্তির পরিবর্তন নয়, আমরা ব্যবস্থার পরিবর্তন চাই, ফ্যাসিস্ট ব্যবস্থার সমূলে উৎপাটন আমরা চাই। তো সেটি আমাদের মূল উদ্দেশ্য, সেজন্য রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন করা, এবং গত রেজিমে, ফ্যাসিস্ট রেজিমে যে গণহত্যা, লুটপাট, দুর্নীতি রয়েছে তার সাথে যারা জড়িত তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করা, এবং অবশ্যই যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে দণ্ডিত করব, এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্যসমূহ হবে। অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকারই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এবং আমরা বাংলাদেশের অভিজ্ঞ দক্ষ ব্যক্তিসমূহকে, নাগরিক সমাজের প্রতিনিধি সমূহকে কিন্তু এই প্যানেলে যুক্ত করেছি, এবং এখানে নানান মতের মানুষ রয়েছে, এবং পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার মতো কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা মনে করি গঠিত হয়েছে। অভিজ্ঞতার সাথে তারুণ্যের সংমিশ্রণ ঘটেছে, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা এই অভ্যুত্থানকারী ছাত্ররা কিন্তু একই সাথে যেমন সরকারে প্রতিনিধিত্ব করবে, একই সাথে রাজপথে তাদের উপস্থিত থাকবে। উভয়ে মিলে আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে। সূর্যোদয়ের পর নতুন বাংলাদেশে আপনাদেরকে স্বাগতম। আজকে বলার জন্য বাক স্বাধীনতা দিয়েছে শতভাগ। সবারই নিয়ে আপনি ক্রিটিক করতে পারবেন, যৌক্তিক সমালোচনা করতে পারবেন, কথা বলতে পারবেন। নির্দেশ দিয়েছে কে? বর্তমানে আমাদের বাংলাদেশের অলিখিত প্রধানমন্ত্রী, শব্দগত পার্থক্য আছে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস কালকে রাত্রে বলছে আজকে নতুন সূর্য উদয়ের সাথে সাথে তোমরা কথা বলবা। এখন এই কথা বলার ইস্যুসে ইয়াদায়া তিনি আসলে বাংলাদেশের জন্য কি ভূমিকা রাখবেন? একজন ব্যবসায়ী বা একজন ইন্টারন্যাশনাল, তিনি একজন সম্মানিত মানুষ। আমরা অনেকে ভাবতাম যে ডক্টর ইউনূস আসলে কি বোঝে। দেখেন, সঠিক জিনিসটাই বোঝে। আপনি যদি ডক্টর ইউনূসের রাজনীতি দেখেন, হি ইজ এ গুড পলিটিশিয়ান। যেমাত্র এয়ারপোর্টে নামছে, নাইমাই কিন্তু বাংলাদেশের মানুষ যে শব্দটা শুনতে চাইছে, আবু সাঈদ, হি ডিড ইট, তিনি সেটা করছেন। ইভেন গতকালকে রাত্রে শপথ নেওয়ার পরেই তার অ্যাকশন শুরু হয়েছে। তিনি চাইলে বাসায় যেতে পারতেন, লম্বা সফর করে আসছেন, বাট হি ইজ অন ডিউটি। আমরা দেখলাম পুরো টিমরে ডিউটিতে নেমে গেছে। ব্রিগেডিয়ার, তিনি আইন শৃঙ্খলা বাহিনীর যিনি প্রধান আছেন, নতুন আইজিপি নির্দেশ দিচ্ছিলেন যে কেমনে কি করতে হবে। তিনি বলছিলেন যে দেখো, এটা নতুন একটা পুলিশ আমরা চাচ্ছি, কারণ রাষ্ট্রীয় নিরাপত্তা, জনগণের
নিরাপত্তা সুরক্ষা এটা আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের কাছেই ন্যস্ত থাকে। পুলিশ যদি সৎ হয় তাহলে একটা রাষ্ট্র পরিচ্ছন্ন হবে। আর বিচার বিভাগ তো ব্রিগেডিয়ার জেনারেল দিয়েছেন, দিয়েই কিন্তু পুলিশ প্রধানকে দিয়ে তিনি যেটা মেসেজ দেওয়ার ইউনুসের সেটা তিনি দেওয়াই দিয়েছেন। এবার তিনি আমজনতার উদ্দেশ্যে আরেকটা বক্তব্য দিয়েছেন, হিজ অন অ্যাকশন। দ্বিতীয় ধাপে তিনি যেটা করছেন, আহতদেরকে দেখতে মেডিকেল কলেজে ছুটে গেছেন, বয়স্ক মানুষ, তারপরেও তিনি পারতেন আজকে রেস্ট নিয়ে রাত্রে আজকে সকালে যাওয়ার জন্য, বাট হিজ ইন অ্যাকশন। লেট করার সময় নেই, এটা ছিল তার দ্বিতীয় কর্ম, ভেরি গুড ডিসিশন। মানুষ যেটা চাচ্ছে যে হ্যাঁ তিনি এটা করবেন, অ্যান্ড হি ডিড ইট ফাইনালি। এই যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটলো এতদিন যাবৎ, রাষ্ট্রকে যারা লুট করলো, আমরা টাকার অঙ্ক দেখা দেখলাম যে এটা নতুন না। 53 বছর আওয়ামী লীগ গেলে বিএনপির ফিরিস্তি আসে হাওয়া ভবনের, আবার বিএনপি গেলে আওয়ামী লীগের ফিরিস্তি আসে, তবে এবার আওয়ামী লীগের ফিরিস্তি অন্যভাবে চলে আসছে। বলা হচ্ছে যে এরকম মেট্রো রেল, হাওয়া আর কি সরি আপনার কি বলে পদ্মা সেতু, হ্যাঁ এগুলো নাকি আমরা 2-4 হাজার এনে করতে পারতাম, যেগুলো লুট করা হয়েছে, তো লুটের হিসাবও বের হবে। তো তিনি কি নির্দেশনা দিচ্ছেন, অরাজকতার বীজ বাষ্প যারা ছড়াবে কঠোর হস্তে দমন করা হবে। মানে এখন বিএনপির কেউ যদি মনে করে কই গেলি রে গুন্ডারা আইসেরে তোর বাবারা কইয়া বিভিন্ন জায়গায় যে মিছিলগুলো চলতেছে এই মুহূর্তে, অথবা এই মুহূর্তে রাতের আধারে গা ঢাকা দেওয়া যুবলীগ ছাত্রলীগের অথবা সামহাও থার্ড কোনো পার্টি যারা এই ডাকাত খেলা নিয়ে নানান ধরনের বক্তব্য আসছে, যেই হোক বাবা তোমার আর ছান নাই, যা ভাঙচুর করে ফেলছো। ইভেন তোমাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য সারা বাংলাদেশকে আহ্বান জানিয়েছে, ফুটেজ সহ তথ্য প্রমাণ দিলে সাথে সাথে ব্যবস্থা, কারণ আজকে থেকে পুলিশ অন ডিউটি। এর পাশাপাশি সেনাবাহিনী তারা ব্যাকআপ রাখছে, বিডিআর বিজিবি আমাদের যে বাহিনীগুলো আছে তারা ভূমিকা রাখবে। তিনি বলছেন যে আজকের দিন থেকে অরাজকতার বিষবাষ্প এখনই যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে, সকল অপরাধের বিচার হবে। শপথ গ্রহণ করার পর তিনি যখন বের হচ্ছিলেন তখন সাংবাদিকদের প্রশ্ন ছিলেন কোথা থেকে শুরু হবে। তিনি বলছিলেন অপরাধের বিচার থেকে, কারণ এই মুহূর্তে সারা বাংলাদেশে যা ঘটছে তিনি স্পষ্ট বলছেন যে এটা কাম্য না। নতুন স্বাধীনতা পাইছো, সেই স্বাধীনতার অপব্যবহার এভাবে হওয়ার সুযোগ নেই। ইভেন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর শুধু তিনি বলছেন এটা কোনোটাই কাম্য না। পাশাপাশি হচ্ছে ধানমন্ডির বাড়িতে আগুন দেওয়া, তিনি সেটাও বলছেন এগুলা কাম্য না। এটা হচ্ছে অ্যাজ এ গুড পলিটিশিয়ান অনেক ক্ষোভ জমা আছে শেখ হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি, তারপরেও মুখে তো বলতেছেন। এটা আমাদের আওয়ামী লীগ বিএনপি বলে না, মুখের জ্বালা। এই যে রাজপথে নামে গেছে এক গ্রুপ, দেখেন নাই? আচ্ছা, তো তিনি বলছেন যে ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটি অরাজকতা এবং ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। অরাজকতা আমাদের শত্রু, একে দ্রুত পরাজিত করতে হবে। সরকারের প্রথম কর্তব্য হিসাবে এই ষড়যন্ত্রকারীদের কঠোর হাতে দমন করব। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তার দানই আমাদের সরকারের প্রথম প্রতিশ্রুতি। আমার ভিডিওর আওয়াজ শুনে বুঝতেছেন নিঃশ্বাস নিয়েই কথা বলতেছি, হ্যাঁ এটাই প্র্যাকটিক্যাল। অনেকে মনে হয় যে গলার আওয়াজ বেড়ে গেছে, আসলে এই জায়গা থেকে বাড়ছে। আচ্ছা, তো তিনি বলছেন যে আপনার দ্বিতীয় স্বাধীনতার মিলন মেলা থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো, সেনা, নৌ বিমান বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড, কেউ বাদ যাবে না। অন্য সবার মতো তাদের প্রত্যেক সদস্য আজ উপরওয়ালার আইন বহির্ভূত জবরদস্তিমূলক হুকুম থেকে মুক্ত। হোয়াট ইজ সেন্টেন্স, মন ভরে গেছে। ওই শুনেন, আমি আওয়ামী লীগ, আপনি বিএনপি, আরেকজন, এটি বাদ দেন ভাই। আগে আমরা সবাই মিলে দেখি যে হাউ টু, মানে কি বলা হয় যে কি, হাউ টু কন্ট্রোল এ কান্ট্রি, অথবা আমাদের যে আর্মি টিম আছে বা সেনাবাহিনী টিম আছে, এই শব্দটা আপনি দেখেন, আবার রিপিট করছি। আজকে থেকে অন্য সবার মতন, জনগণের মতন তারাও তাদের প্রত্যেক সদস্য, মেসেজটা কিন্তু গভীর। পুলিশের কনস্টেবল উপরের ওসির কথা মানতে হয়, ওসি এসপির কথা মানতে হয়, এসপি ডিআইজি রে মানতে হয়, ডিসি রে মানতে হয়, আইজি রে মানতে হয়, আইজি যে লাস্টে স্বরাষ্ট্রমন্ত্রী রে মানতে হয়। স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে সরকারের প্রধানের লোক, তিনি যেটা বলবেন করে নিচের থেকে এরকম আলগি দিয়ে নিয়ে যাবে, আপনি বিএনপি করছেন, আওয়ামী লীগ করছেন। এই খেলাটা বন্ধের জন্য নির্দেশ দিছে। এরপরে যদি আমাদের কোনো পুলিশ সদস্য যাইয়া ভবিষ্যতে এই বক্তব্য দেন আমার তো দোষ নাই, উপরের অর্ডার, এরপরে কিন্তু আপনারা আসলেই ফাঁসিতে ঝুলাই দেওয়া দরকার, কারণ এগুলো আর বলার সুযোগ নেই। এতদিন বলছেন, আমরাও জানি, আমি নিজেই বলছি ভাই, কিন্তু তিনি আজকে আপনাকে স্বাধীন করে দিচ্ছেন। সংবিধান আপনাকে যে দায়িত্ব দিয়েছে, এই পোশাকটা পরার সময় যে শপথ গ্রহণ করেছেন, সেই শপথটা পালন করার জন্য এই স্বাধীনতা দিচ্ছেন। আপনাকে যদি কেউ জোর জবরদস্তি করে, আপনি সরাসরি জানাইতে পারবেন। এই সরকার লম্বা সময় লেগে বসতেছে। আমি ধন্যবাদ জানাই ডক্টর ইউনূসের প্রতি, আমার খুবই শ্রদ্ধার জায়গাটা তৈরি হলো। এবং বলছেন কারোর জন্য, আচ্ছা আপনারা বলছেন যে প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে ক্ষমতা দিয়ে কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনবো। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকেও আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নানান কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য সব অপরাধীর বিচার হবে। ওয়াও! আজ দ্বিতীয়বার যারা স্বাধীনতার স্বাদ আমাদের সকলের জন্য সম্ভব করলো, সেই বৈষম্য ছাত্রবিরোধী তিনি তাদেরকেও করছেন। আপনি দেখেন আজকে প্রত্যেকটা সেক্টর ফ্রি, রাষ্ট্রের জন্য কাজ করছো, জনগণের ট্যাক্সের টাকা তুমি বেতন নিচ্ছ, উপরওয়ালা স্যারের দুর্নীতি অন্যায় আপনি মানতে বাধ্য না। এটা আগেও ছিল, বাট একটা সিস্টেম 53 বছরে তৈরি করা হয়েছিল। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তারা মিলে এই সিস্টেম করছে। এই সিস্টেম যদিও জামাত এককভাবে ক্ষমতায় আসতে পারে না, বাট ছিল তো, অস্বীকার করার সুযোগ নাই।
আজকে সিস্টেমেই অদৃশ্য শৃঙ্খল থেকে ফ্রি করে দেওয়া হয়েছে। আজকে আপনি কথা বলেন, তবে কথা বলতে গিয়ে কাউকে অসম্মান করা, কাউকে গালাগালি করা, এগুলো কিন্তু আইনের চোখে অপরাধ। খেয়াল রাখেন, সাইবার আইন চালু আছে। আপনার মন চাইলে আপনি বঙ্গবন্ধুরে গালি দিবেন, শেখ হাসিনারে গালি দিবেন, খালেদা জিয়ারে গালি দিবেন, এগুলো কিন্তু আইনের চোখে অপরাধ। এগুলো কিন্তু ফোকাস করা হবে, মনে রাখেন। ইউনূসের সরকার তেলবাজি কইরা ওই কোনো কিছু এখানে অর্জন করার নাই, কারণ তিনি আজীবন ক্ষমতায় থাকবেন না। নতুন একটা দল তৈরি করে সেটার ক্ষমতা দিয়া তিনি সরবেন। তিনি বলছেন যে এই ক্ষমতার পর আর তিনি থাকবেন না, বাট এই ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশকে একটা উপহার দিবেন, নতুন একটা রাজনৈতিক দল। অ্যান্ড ইটস অন প্রসেস। আমার ভিডিওটা দেখছেন তো নাকি? সার্জিসকে নিয়ে দেখে নিন। ধন্যবাদ ডক্টর ইউনূসকে। আজকে বাঙালি কথা বলতে শিখছে, আমরাও ফ্রি, একদম নিঃশ্বাস ফ্রি কইরা ইলাইয়া বিলাইয়া লেলাইয়া কথা কওয়া লাগতেছে না। কারণ আমরা স্বাধীনতা চাই, যে স্বাধীনতা দেশের জন্য, জাতির জন্য কল্যাণকর। স্বাধীনতা মানে এই না যে চুরি ছোট্ট আমি বাইরে চালাম দেবো, অমুকের ডরে কথা না বলা। এই সিস্টেমটা ব্রেক করা দরকার। আজকে আমরা ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশে যারা আছি, এই স্বাধীনতাই আমরা উপভোগ করতেছি, বাট বাংলাদেশে পাচ্ছি না। নিজের দেশে এত স্বাধীন না। ধন্যবাদ ইউনূসকে, এই অদৃশ্য শৃঙ্খল মুক্ত করে পুরা রাষ্ট্রকে আজকে নতুনভাবে আরেকটা শুরুয়াতের জন্য যে ডাক দিয়েছেন। আমরা প্রবাসীরা পাশে আছি। ভালো থাকুন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।